নমস্কার, আমি সিঞ্জন আর TV19 বাংলায় আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সাথে। বর্তমান রাজ্যের অবস্থা 21শে জুলাই অবশ্যই দোরগোড়ায়, সামনে ভোট এসে গেছে এবং বাকি সমস্ত বর্তমান রাজ্যের অবস্থা নিয়ে প্রথমেই TV19 বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমে এটা দিয়ে শুরু করি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আগের দিন দেখা গেল কালো পতাকা দেখাচ্ছে দলের একাংশ, এইরকম একটা অবস্থা দলের মধ্যে ভোটের আগে এরকম একটা অবস্থা কি মনে করছেন, আপনার মতামত? যারা করেছে অত্যন্ত অন্যায়। দলের মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব, আমাদের মাননীয় মেয়র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, তিনি পরিষ্কার বলেছেন যে পুলিশ অলরেডি ব্যবস্থা নিয়েছে এবং দল এইভাবে কোনোভাবেই বরদাস্ত করবে না। আর যদি ভোটের কথা বলো, যে এরকম ধরনের এত বড় বৃহৎ দল সংসারে থাকতে গেল বিভিন্ন ধরনের ঘটনা, প্রত্যেকটি পরিবারও থাকে। তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ পরিবার, এখানে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটেও থাকে, ভোট আসলে সবাই এক হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাই এরকম এই ধরনের ঘটনা কোন রাজ্যে কোন রাজনৈতিক দলে নেই? যারা ক্ষমতায় আছে তাদের একটু বেশি হয়, তৃণমূল কংগ্রেসে অনেক তুলনামূলক কম। বা তুমি যদি যারা ক্ষমতায় নেই, যারা শূন্য, যারা নিজেদের বিধায়ক এই বিজেপি বা সিপিএম বিধায়ক বিজেপি ধরে রাখতে পারছে না, সেই দলেও তো একাধিক এই ধরনের ঘটনা ঘটে। কোনো রাজ্যের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের পোস্টারে কালি মাখিয়ে দিচ্ছে, এরকম কি তুমি অন্য রাজনৈতিক দলে দেখো না? একে অন্যের দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে, আবার ওনারা তাদের বিরুদ্ধে বলছে। তো এই ধরনের ট্রেনি সভাপতি বলছে, তো এই ধরনের ঘটনা তো ঘটেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে একদমই কম এই ধরনের ঘটনা, একদম অবাঞ্ছিত। প্রশাসন এবং দল নজর রাখছে এবং ব্যবস্থা নিচ্ছে। এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না হয় সেটা দেখার জন্য সমস্তভাবেই ওখানকার নেতৃত্বকে দলের তরফ থেকে আমাদের মেয়র অলরেডি বলেছেন এবং সেটাই আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট। তুমি কম বলছেন, কিন্তু মালদাতেও দেখা যাচ্ছে ব্লক সভাপতির সাথে মুখপাত্রের বচসা শুরু হচ্ছে, এছাড়াও মহুয়া মিত্র তো টপিকে আছেই। এই বিষয়গুলো কি সত্যিই আপনার কম মনে হচ্ছে? না, আবারও বলছি, দেখুন, একটা পরিবার, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, কারোর সাথে মতের অমিল হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার সেটা যদি কোনো বাজেভাবে যদি তৃণমূল কংগ্রেসের আমাদের ইমেজটাকে যদি কোনোভাবে খারাপ করে, নিশ্চিতভাবে দল তো ব্যবস্থা নেয়, বিভিন্নভাবে দল তার বার্তা পৌঁছে দেয় এবং যাদের এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো যদি আগামী দিনে না ঘটায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় দলের তরফ থেকে। কিছু জিনিস আপনারা সবসময় ভাববেন যে মিডিয়াকে বলে নেওয়া হবে, এরকম নয়। কিছু জিনিস মিডিয়ার অগোচরেও নেওয়া হয়, তো সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, দলের ভোটের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেত্রী, যে যত বড় নেতা হোক আর যত ছোট কর্মী হোক, তৃণমূল কংগ্রেসের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটটা যখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, তখন ভোটের রাজনীতিতে তুমি যেটা বলতে চাইছো যে প্রভাব, আমরা রাজনৈতিক দল তো ভোটটা নিয়ে রাজনীতি আমাদের, তো সেখানে যদি ভোটে আমরা তো আর সেখানে আমরা বলতে পারি যে ভোটে এই প্রভাব পড়বে না। ঐক্যবদ্ধ তৃণমূল প্রত্যেকটি ভোটে লড়ে। তুমি যেই ঘটনাগুলো বলছো প্রত্যেকটি, আমরা কখনোই বলছি না যে এই ধরনের ঘটনা ঘটেনি বা অস্বীকার করছি না, ঘটেছে। অবাঞ্ছিত ঘটনা না ঘটলেই ভালো, কিন্তু হ্যাঁ, ভোটের প্রভাব শূন্য। ভোটে তৃণমূল কংগ্রেসের এর প্রভাব শূন্য। সবাই ঐক্যবদ্ধ তৃণমূল। যারা এরকম কিছু জায়গায় বাড়াবাড়ি করছে সেখানে বার্তা দেওয়া হচ্ছে, কড়াভাবে বার্তা দেওয়া হচ্ছে এবং প্রশাসন যেখানে হস্তক্ষেপ করা উচিত, কিছু জিনিস দলীয়ভাবে কন্ট্রোল করে নেওয়া সম্ভব, কিছু জানেন প্রশাসনিক ব্যাপার, সেগুলো প্রশাসনকে নিউট্রালি বলা হচ্ছে ব্যবস্থা নিতে। বলতে চাইছেন সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ছে না? তাহলে সাধারণ মানুষের মধ্যে যারা সমর্থক, তাদের তো একটা আশা থাকে না যে দলীয় নেতৃত্বে, সাধারণ মানুষের ওপরও প্রভাব পড়ছে না, দলীয় সমর্থকদের ওপরও প্রভাব পড়ছে না, ভোট বাক্সেও প্রভাব পড়ছে না। কারণ এইগুলো রাজনৈতিক ইকুয়েশন, এগুলো এক একটা জায়গায় এক একটা জেলায় বিভিন্ন ধরনের পছন্দ অপছন্দ থাকে। এগুলো তো অস্বীকার করার যুগে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, প্রত্যেকটি রাজনৈতিক দলে থাকে। কংগ্রেস যেখানে কোথাও নেই, যাদের ভোট পার্সেন্টেজ নেই কিছু, সেই রাজনৈতিক দলের মধ্যেও একে অপরের বিরুদ্ধে বলছে, পশ্চিমবঙ্গে মারামারি করছে, ঠেলাঠেলি করছে। তোমরা খবরটা দেখাওনি, চেপে গেছে খবরটা। এই কসবা কাণ্ডের একটা প্রোটেস্ট করতে গিয়ে সেখানে দেখছি কংগ্রেসের নিজেদের নেতৃত্বের মধ্যে হাতাহাতি হয়েছে, মিডিয়ার কাছে সেই ফুটেজ আছে। তাহলে এই ধরনের ঘটনা সব রাজনৈতিক দলেই ঘটে, তৃণমূলে কম ঘটে, একটাও না ঘটুক। কিন্তু আমরা বলছি ঘটলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং এগুলো ব্যবস্থা নিয়ে বলে দেওয়া হয়, যাতে আগামী দিনে সতর্ক করে দেওয়া হয়। সেইখানে ভোটের কী প্রভাব পড়বে? ভোটটা তো আমি বারবার বলছি, ভোটটা আমাদের তৃণমূল কংগ্রেসের সবার কর্মীরা খাটে,
তৃণমূল কংগ্রেসের পতাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে কর্মীরা কিন্তু খাটে। তৃণমূল কংগ্রেসের জীবন, আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর বাইরে সিনিয়র লিডার সবাই আমরা সবাই সম্মান করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট তখন সবাই এক। এখনই কসবা নিয়ে কথা বললেন, মানে আমি জানতে চাইছি কসবা ল কলেজের যে বিষয়টা, বর্তমানে তৃণমূলের স্ট্যান্ড কি বলতে চাইছে তৃণমূল? আমি আর কিচ্ছু জানতে চাইছি না, শুধু এইটাই যে তৃণমূলের একটাই স্ট্যান্ড, ধর্ষক কোনো রাজনৈতিক দলের হতে পারে না, ধর্ষক কোনো ধর্মের হতে পারে না, ধর্ষকের আলাদাভাবে ধর্ষককে কোনোভাবে, সে ধর্ষক, সে যদি অভিযোগ প্রমাণিত হয়, তৃণমূল কংগ্রেস বলছে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেই শাস্তিটা যদি কোনোভাবে যদি ফাঁসি করানো সম্ভব হয় তাহলে ফাঁসির শাস্তি দিতে হবে। তৃণমূল কংগ্রেস এটাই বলছে, তৃণমূল কংগ্রেস আলাদা না। তো এই যে ঘটনাটা ঘটছে, এত নিন্দনীয় ঘটনা, এত ঘৃণ্য ঘটনা সমাজে, সেখানে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যখন সাধারণ মানুষ জানতে পারলো, প্রথম বুঝতে হবে মিডিয়া জানানোর আগে সাধারণ মানুষকে পুলিশ কিন্তু মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কখনোই এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করে না। অন্যান্য রাজ্যে যেই ঘটনাগুলো আছে, আমি কোনো ঘটনার সাথে কোনো ঘটনা গুলিয়ে জাস্টিফাই করতে পারি না। খারাপ ঘটনা, সে পশ্চিমবঙ্গে ঘটলেও খারাপ, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ঘটলেও খারাপ, কিন্তু আমি একটা তুলনামূলক আলোচনা না করলে তো ব্যাপারটা খারাপ হবে। আমি জাস্টিফাই করছি না, কিন্তু এই ঘটনা ঘটার পরে এটা তো বলতে হবে তৃণমূল কংগ্রেসের মতামত প্রত্যেকে বলেছে, প্রত্যেকটি বড় নেতা থেকে আরম্ভ করে ছোট নেতা, সাধারণ কর্মী সবাই বলেছে যে ব্যবস্থা নিতে হবে, প্রশাসন তো করছেই। অন্যদিকে আমরা কি দেখি, যখন উন্নাওতে বিধায়ক ধর্ষণের কাণ্ডে মূল অভিযুক্ত, তার সম্মতে বিজেপি পতাকা নিয়ে মিছিল করে যে আমাদের বিধায়ক ধর্ষণ করতে পারে না। আমরা দিল্লির মুখে কুস্তিগিররা যখন শ্লীলতাহানির অভিযোগ করে, তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয় না। গুজরাটে বিলকিস বানুকে যারা ধর্ষণ করে তাদের ছাড়া পেলে তাদের মালা দিয়ে মিষ্টি মুখ করা হয়। কারা করেন? বিজেপি নেতারা। তাই এই ধরনের ঘটনা তো আমরা বারবার বলছি যে এত নিন্দনীয়, এত ঘৃণ্য ঘটনা সমাজে যেখানে হবে। দেখো, এই ঘটনা তুমি কসবা ঘটনা বললে, 7 দিনের মধ্যে 17 জনকে ধর্ষণ করা হয়েছে উড়িষ্যায়, ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশে একজন 15 বছরের নাবালিকাকে একজন কনস্টেবল ধর্ষণ করছে। আমি আবারও বলছি, জাস্টিফাই করার জন্য না, তো খারাপ ঘটনা বটেই, কিন্তু আমি সেটাই বলছি যে জাস্টিফাই করার জন্য না, কিন্তু আমার কথা হলো সেখানে দাঁড়িয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না। এখানে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং নির্যাতিতার পরিবার, তার বাবা বলছেন যে না, কলকাতা পুলিশের উপরই ভরসা আছে। একের পর এক ধর্ষণ এবং ঘটনা যে কটা এখানে ঘটেছে, 3-4টে ঘটনায় অলরেডি সে তুমি মানে আমাদের ফারাক্কা থেকে আরম্ভ করে শিলিগুড়ি, 56 দিন থেকে 62 দিনের মধ্যে যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসির ব্যবস্থা করা হয়েছে, রাজ্য সরকারের পুলিশই করেছে। তাই আমরা দলগতভাবে পরিষ্কার বলি, আমরা ভারতীয় জনতা পার্টি নয় যে ধর্ষককে নিয়ে মিছিল করব। আমরা আবার সিপিএম নয় 34 বছরে ধর্ষণ খুন করলে সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলবেন অনিতা দেওয়ান ধর্ষিতা হলে যে এরকম তো কতই হয়। কোনোটাই তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস বলে যে এদের ফাঁসি হোক, পে দিয়ে চামড়া গুটিয়ে নেওয়া হোক, এবং যত শীঘ্র সম্ভব ট্রায়ালটা শেষ করে এর ফাঁসির যদি সম্ভব হয়। অপরাজিতা বিলটাকে পাস করতে দেওয়া হচ্ছে না, কারা করতে দিচ্ছে না। তাই তৃণমূল কংগ্রেস কিন্তু এইগুলোকে কখনোই, আপনি বলতে পারেন যে কোনো রাজনৈতিক দলই সমর্থন করে না, কিন্তু আমরা দেখেছি অতীত বামরা এদের কোনোদিনও বামরা নিজেদের যখন নাম এসছে নিন্দা করেনি, এবং বিজেপি অন্যান্য রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, কোনোদিন তাদের মুখে একটা নিন্দা আমরা পাই না। রাজ্য পুলিশ নিয়ে বললেনই, আমি আগে দেখা গেছে রাজ্য পুলিশকে এড়িয়ে সিবিআইয়ের উপর ভরসা রাখা গেছে, কিন্তু এই বিষয়ে রাজ্য পুলিশের উপরই ভরসা রাখছে সবাই মোটামুটি দেখা যাচ্ছে। তো কি করবে? আমি তো আবারও বলছি যে ঘটনা ঘটেছে, অভিযোগ এসছে, কলকাতা পুলিশ মিডিয়া জানার আগে অ্যারেস্ট করেছে। আপনি প্রশ্নটা করতেন, সমস্ত মিডিয়া হাউস বলতেন দেখুন এখনও মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়নি। আপনি তো আগেই অভিযোগ হওয়ার আগেই, মিডিয়া খবর পাওয়ার আগে অভিযুক্তরা অ্যারেস্টেড, 3 জন মূল অভিযুক্তরা, পরে একজন গার্ড অ্যারেস্ট হয়েছে। তারা সেখানে দাঁড়িয়ে তো কারো উপরে, আর আপনি আরজিগড়ের ঘটনা দেখুন, 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, 4 দিনে যাকে মূল অভিযুক্ত বলেছেন তাকেই সিবিআই এতদিন তদন্ত করার পরে, চার্জশিট দেওয়ার পরে তাকেই ফাঁসিটাও কনফার্ম করতে পারলো না।
বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রমাণ করে ফাঁসিটাও আদায় করতে পারলো না সিবিআই, তাহলে কে কার উপরে ভরসা রাখবে? উল্টো দিকে মানে আমি তো বললাম যে কটা ধর্ষণ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে, ধর্ষণ এবং খুন, প্রত্যেকটা পশ্চিমবঙ্গ পুলিশ ফাঁসি আদায় করে আনছে। সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গে তুলনামূলক একদমই কম, কিন্তু তারপরেও বলছি একটা ঘটনা উচিত না। কিন্তু সমাজ থাকলে এই ধরনের ঘটনা যদি ঘটে, প্রশাসন এবং শাসক দলের উচিত যে তাকে কড়াভাবে এগুলো মোকাবিলা করা। তৃণমূল কংগ্রেসও দল হিসাবে নিন্দা শুধু করছে না, যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, এবং রাজ্য সরকার তো নিচ্ছেই। তো অনেকেই বলছে যে এই যে বিষয়টা দাদাগিরি বা মনোজিৎ মিশ্রের যে আগে ঘটে যাওয়া ঘটনা, এগুলোর সম্বন্ধে দল অলরেডি জানতো, এরকম আগে থেকেও ঘটে আসছে। নাহলে তো নরেন্দ্র মোদীও জানতো। বেনারসি হিন্দু ইউনিভার্সিটিতে যে ধর্ষণ হচ্ছিল, যে ধর্ষক, তার সাথে তো স্মৃতি ইরানি, সম্বিত পাত্র, তার সাথে দেশের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ছবি আছে। তবে নরেন্দ্র মোদীও জানতো। নরেন্দ্র মোদীও কি ধর্ষককে সমর্থন করেছে? আমরা বিশ্বাস করি না। তাহলে ছবি থাকলেই বা কেউ যদি কোনো নেতার পাশে ঘোরে, কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, তারপরে সে ধর্ষণ করলো, তার মানে সেই দলটা জানতো, সেই দলটা বলেছে ধর্ষণ করতে। বিজেপি ধর্ষককে নিয়ে মিছিল করেছে, ধর্ষকের সমর্থনে মিছিল বার করেছে। কুলদীপ সিং উন্নাওয়ের বিধায়ক, এটা রাজনৈতিক ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। সিপিএমের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অনিতা দেওয়ানের ঘটনায় বলেছে এরকম ঘটনা হয়, লিপিবদ্ধ হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে পিটিয়ে চামড়া গুটিয়ে নাও, ফাঁসির সাজা করো, এটাও লিপিবদ্ধ হয়ে থাকছে। রাজনৈতিক দলের যদি কেউ থাকে, সমাজ এত বড়, সমাজে সব জায়গায় খারাপ মানুষ থাকছে, সমস্ত প্রফেশনে থাকছে, তো সেখানে দাঁড়িয়ে যদি কোনো রাজনৈতিক দলে যদি কেউ আসে, সে তৃণমূল কংগ্রেস করেছে বলে সে যদি কে কীভাবে জানবে? জানার প্রসেসটা কি? এখানে তো রাজন্যা অন ক্যামেরা বলছে যে তিনি কিছুদিন দল করছেন, তিনি এই বিষয়গুলো জানতো, দলের বাকিরা কি জানতো না? দলের দিকেই প্রশ্ন তুলে দিচ্ছে। প্রথম কথা হলো যে অনেক ছোট ছাত্র পরিষদ, আমি 2007-08 পরে ছাত্র পরিষদ মানে তৃণমূল ছাত্র পরিষদটা করিনি। উত্তর দিতেও খারাপ লাগে, তৃণমূল ছাত্র পরিষদ যারা করছে তাদের উত্তর দেওয়া উচিত। তুমি যেহেতু প্রশ্নটা করছে তাই একটু বলছি যে মানে একটা মহিলা তার সম্ভ্রম, প্রথম কথা হলো 2023-এ এআই পশ্চিমবঙ্গে 2023-এ এআই এত জনপ্রিয় ছিল না, বা এতভাবে আমরা শুনিও নি যে এআই দিয়ে ফটো বা ভিডিও এইভাবে করা হচ্ছে। এক, দ্বিতীয় কথা হলো যদি হয়েও থাকে, ধরে নিলাম অভিযোগটা একদম সত্যি, 2023-এ 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দিয়েছে, সমস্ত নেতার কাছে যার অ্যাক্সেস আছে, যে যেতে পারছে, তার যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিসের লোভে, আবারও বলছি, আই রিপিট, কিসের লোভে বা কি তখন পাচ্ছিল, যার জন্য নিজের সম্ভ্রমকে একটা মহিলা ওপরে ওটা সিঁড়ি হিসাবে ব্যবহার করলো? কি আমার একটা প্রশ্ন ওনার কাছে, আমি বলছি না এগুলো, ওনার প্রশ্ন। তাহলে কি ওই মহিলা কি নিজেকে ওপরে ওঠার জন্য রাজনৈতিকভাবে নিজের ওপরে ওটা সিঁড়ি হিসাবে ব্যবহার করলো? আমার যদি ছবি, কেউ যদি একজন মহিলা তার ছবি যদি ওটা করেই থাকে, তাহলে তিনি বলেননি কেন এতদিন? কি পাচ্ছিলেন, কি লোভ ছিল, এগুলো তো ওনাকে ক্লিয়ার করে বলতে হবে। এতদিন পরে খারাপ হলো, যখন সাসপেন্ড হয়ে গেল তখন খারাপ হলো, সাসপেন্ড হওয়ার আগে তো খারাপ ছিল না। তখন তো তাহলে তুমি তোমার সম্ভ্রমকে নিয়ে যে কেউ ছেলে খেলা করতে পারে, একজন মহিলা যে কোনো প্রফেশনে, একজন মহিলার সাথে এইভাবে যে কোনো প্রফেশনে, আর তোমাদের প্রফেশনেও যদি কেউ করে, তারপরে সে 2 বছর পরে গিয়ে বলবে, এটা হয় নাকি? কোম্পানিতে ছিল, কোম্পানি থেকে তাড়িয়ে দিল, তারপরে বললো যে এটা হয়েছে। আরে অদ্ভুত, তুমি যখন ছিলে ভালোভাবে ছিলে, তোমার পদাধিকারী ছিলে, তোমাকে সরিয়ে দেওয়ার পরে তুমি এইসব বলছো, এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। অন্য দলের অ্যাটেনশন পাওয়ার জন্য করছে, সোজা সাপটা। অন্য দলকে বলছে যে 2026 আছে, আমাদেরও মার্কেট আছে, আমাদের নেওয়া হোক। তৃণমূলের উচ্ছিষ্ট নিয়ে বিজেপি চলে, মানে যেই দলে যেতে চাইছে সেই দলে মানে বিদে হলেই তো পারে। এই কথা, তার মানে কোনো দলে যাওয়ার জন্য এইরকম বক্তব্য মনে করছে, আমার মনে হচ্ছে খুবই ঘৃণ্য। মানে তুমি সাধারণভাবে একজন মহিলা শিক্ষিতা, কলকাতার বুকে রাজনীতি করেছে, কলকাতার নামি কলেজে পড়াশোনা করেছে, সে বলতে কইতে জানে, তাকে কেউ তার ছবি ব্যবহার করছে এবং সে সেটা জানে, সে দেখেছে নাকি তার মোবাইলে, এটা মানে
গল্পের গরু গাছে ওঠে। আর এরা তাহলে কিসের জন্য? আমার প্রথম কথা হলো, তুমি সম্ভ্রমকে বেছে তুমি নিজের রাজনৈতিক সিঁড়ি হিসাবে ব্যবহার করেছো। এর চেয়ে ভালো ভাষা তো আমি ব্যবহার করতে পারছি না। না হলে তো বলতো যে আমাকে এইগুলো করা হয়েছে। যারা করছে তারা থাকতে পারতো না? আমার মনে হয় যারা করেছে তাদের চেয়ে তৃণমূল ছাত্র পরিষদে ওই মেয়েটি অনেক বেশি পাওয়ারফুল ছিল, অনেক বেশি মানে পদের হিসাবে অনেক বেশি পাওয়ারফুল ছিল। এক। আর দু নম্বর কথা, ওই যেই ছেলেটিকে পাশে বসিয়ে এইসব বলছে সেই ছেলেটির বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ, দুজনেই সাসপেন্ড হওয়ার আগেই দলের কাছে বিভিন্ন জেলায়, ও কিছু জেলার ইনচার্জ ছিল, সে সাসপেন্ড হওয়ার আগেই ওকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি। আর মহিলাদের যদি এইসব মানে সম্মানের কথা, সম্ভ্রমের কথা বলা ওঠে, তাহলে যেই ছেলেটিকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে বা এইসব বলছে, আমি আবারও বলছি, উনি মহিলাদের সাথে কি চ্যাট করেছেন কি না করেছেন, তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছেলেরা আমার সকালবেলা বলছিল এবং পাঠাবে বলছিল। আমি বারণ করেছি যে আমার এইসব পাঠাস না, এইসবের মধ্যে আমি থাকতে চাই না। এবার ওই ছেলেগুলোকে বলবো যে আমরা তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করি না। যদি বাড়াবাড়ি করে তাহলে সোশ্যাল মিডিয়াতে সেই চ্যাটগুলো ঘোরাফেরা করবে, যার দায়িত্ব তারা নেবে, বুঝবেন। এবার আমি কিছু বলছি না, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই করবে। আমি তৃণমূল যুব কংগ্রেস করি। আমার বক্তব্য হলো যে তুমি এগুলো বলছো, তোমার বিরুদ্ধে দলীয় তৃণমূল ছাত্র পরিষদের যারা সিনিয়র তারাই তদন্ত করে তোমাকে একটা জেলা থেকে সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? কি অভিযোগ তোমার বিরুদ্ধে ছিল? আর আমার বক্তব্য হলো যে একজন মহিলাকে কোনোভাবে যদি হ্যারাসমেন্ট করে, রাজন্যা যেই অভিযোগটা করেছে সেটা অত্যন্ত মারাত্মক অভিযোগ। সেই অভিযোগ যদি সত্যি হয়, একজন মহিলা একদিনের জন্য চুপ করে থাকবে না, উচিত নয়, কোনো পরিস্থিতিতে উচিত নয়। সমাজের যে কোনো ফিল্ডে, শুধু রাজনীতি নয়, তোমার চুপ করে থাকা উচিত নয়। আরে আমি তো বলছি, শহরে রাজনীতি করেছে, শহরের বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছে, কাকে ধরে কোন দাদাকে ধরে আমি আদার ব্যাপারই জাহাজের খবর রাখি না, তবুও বলছি যে সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য, মানে সে এইসব কথা এখন বললে কী হবে, 2025-এ বলে কী হবে? 21শে এরা কোথাও ছিল না। এদের পরিবার কোন রাজনৈতিক দলের সাথে কি ভূমিকা ছিল 2021-এর ভোটে, আরে মিডিয়ার কাছ থেকে এগুলো খবর নেই। মিডিয়া প্রশ্ন করছে না কেন? সম্ভ্রমের কথা যদি হয় তাহলে তুমি এতদিন চুপ করেছিলে কেন? কোনো ফিল্ডে কেউ চুপ করে থাকতে পারে না। আচ্ছা, আপনি তৃণমূল ছাত্র পরিষদ করেছেন, এই যে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে অভিযোগ তো উঠছে যে আগে অনেক কিছু হয়েছে, সেগুলো এখন প্রকাশ পাচ্ছে, এগুলো কি দল সত্যি জানতো না, নাকি এগুলো নর্মালাইজ হয়ে যাচ্ছে? আগে এরকম অনেক অভিযোগ দেখা যাচ্ছে পুলিশের খাতায়। কি অদ্ভুত, মানে দল জানার প্রসেসটা কি, দল জানবেটা কী করে? মানে দল যেই অভিযোগগুলো উঠছে মনোজিৎ মিশ্রর সাথে, দলের জানার তো একটা হয়ে থাকবে। ও যদি কিছু খারাপ কাজ করে থাকে, তৃণমূল ছাত্র পরিষদের যারা ওকে নিয়ে চলবে তারা, সেই সিনিয়ররা জানার তাদের পক্ষে সম্ভব আছে, তারা দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে পারে। তাহলে আমার বক্তব্য হলো যে এরকম অনেকেই চলে, তারা ভিতরে যদি কেউ কিছু করে, এই ধরনের ঘটনা ঘটছে যখন, এই এত ঘৃণ্য ঘটনা, আমি তো আবারও রিপিট করছি, কসবার লকেজের ঘটনা আগেই বলছি, তার আগেও অনেক অভিযোগ কিন্তু এখন এরকম ধরনের অভিযোগ যদি উঠে আসে, যদি ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় না দলের শীর্ষ নেতৃত্বকে, যাদের তুমি যেই কথাগুলো বলছো তাদের বিরুদ্ধে কেস হয়েছে, যেগুলো লিগালি যা হওয়ার হয়েছে, যেগুলো লিগালি হয়েছে, তারপরেও যদি কেউ কিছু নিয়ে থাকে, তৃণমূল ছাত্র পরিষদের যারা সিনিয়র নেতৃত্ব, তারা যারা নিয়ে চলেছে, আমার মনে হয় তারা তাদের বক্তব্য রাখতে পারবে। তাদের কাছে গিয়ে প্রশ্ন করা উচিত যে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা শাখা সংগঠন আছে, তৃণমূল ছাত্র পরিষদ, যুব, মহিলা, মাদার, আইএনটিটিউসি। এইবার প্রত্যেকটি রাজনৈতিক দলের কলেজের নেতা, জেলার নেতা, কারখানার গেটের নেতা, এবার কে কারখানার গেটের নেতা, তার উপরে যে সে নেতা আছে ওই জায়গাটুকু অঞ্চলে, সে আইএনটিটিউসি, সে স্থানীয় নেতা জানবে। এখন যদি আপনি বলেন যে রাজ্যের প্রেসিডেন্ট কেন জানেনি, এই রাজ্যের প্রেসিডেন্ট অবধি পৌঁছাই না পৌঁছাচ্ছে বিষয়গুলো হয় না কোনো রাজনৈতিক দলের, ভারতবর্ষে কেন পৃথিবীতে এইভাবে কোনো রাজনৈতিক দলের। তাহলে সেই দায়িত্বে যিনি আছেন তার দেখা উচিত। নিশ্চিতভাবে আমি তো বলছি যে ওই মনোজিৎ মিশ্রর কলেজের, মানে ওই কলেজের মনোজিৎ মিশ্রর ওপরে যদি কোনো রাজনৈতিক নেতা তৃণমূল ছাত্র পরিষদের থেকে থাকে, হ্যাঁ, সে এই উত্তরটা দিতে পারবেন, তার উত্তরটা, তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত।
কিন্তু ছবির রাজনীতির সাথে গুলিয়ে ফেললে হবে না। ছবি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ধর্ষকের সাথে নরেন্দ্র মোদীরও ছবি আছে, ছবির রাজনীতি দিয়ে গুলিয়ে ফেললে হবে না। শুধু ছবি ছিল, ছবি তুলেছে না, সত্যিই তাকে নিয়ে চলতো, ওঠা বসা করতো, সে তার রাজনৈতিক তার সাথে থাকতো, এই ব্যাপারগুলো দেখতে হবে। যদি হ্যাঁ সক্রিয়ভাবে কোনো নেতার সাথে থাকে, আমার সাথে যদি কোনো কেউ যদি যুব কংগ্রেস করে বা কেউ যদি আমার সাথে রাজনীতি করে, তাহলে আমাকে দেখেই নিতে হবে যদি আমি তাকে সামনের সারিতে রাখি। অনেকে থাকে, তৃণমূল এত বড় দল, কেউ আসতেই পারে। সমাজে সব জায়গায় অবক্ষয় হচ্ছে, কোন প্রফেশনে খারাপ মানুষ নেই? যে কোনো প্রফেশন, সে তুমি যে কোনো প্রফেশন একটা নাম নাও, যে কোনো প্রফেশনে খারাপ ঘটনা আমাদের কাছে ইনসিডেন্ট আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে রাজনীতি তো হবে, সমাজের অবক্ষয়। সেখানে আমরা বারবার বলছি যে এত বড় বৃহত্তর একটা রাজনৈতিক দল, শাসক দল, অনেকেই কর্মী যদি সাধারণ নিয়ে হয়। এবার মনোজিৎ মিশ্র যদি কোনো নেতাগোছের কিছু যদি হয়ে থাকে তৃণমূল ছাত্র পরিষদ বা ওই কলেজের, তাহলে তার উপরে যে দাদা ছিল, তো তাদের যদি কে রাখতো, তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা, যদি শুধু ছবি, আমি বলছি যদি ছবি থাকে সেটাকে ইগনোর করতে হবে। আর যদি সত্যি নিয়ে ওঠা বসা করতো, তাদের সাথে চলাফেরা করতো, তাহলে সেই দায়িত্বগুলো একটু বুঝে নেওয়া উচিত, একটু ভেবে তার ব্যাকগ্রাউন্ডটা মানে সেরকম কীরকমভাবে চলছে, তার লাইফস্টাইল কীরকম, এইগুলো কিন্তু আমরা যারা নেতৃত্ব দেয় তাদের এগুলো নিশ্চিতভাবে লক্ষ্য রাখা উচিত। সেটা তো বটেই, আপনিও ছাত্র রাজনীতি করেছেন, তাই প্রশ্নটা জিজ্ঞেস করছি। মানে কলেজ ছুটি হয়ে যাওয়ার পর ইউনিয়ন রুম, কলেজের যাওয়ার যে পারমিশন, এটা কি মনোজিৎ মিশ্র স্পেশাল ছিল বলে আজ পাওয়া গেল, নাকি তৃণমূল ইউনিয়ন করলে পাওয়া যাচ্ছে? দাদারা কটা অবধি কটায় কলেজে ঢুকতো, দুপুরে যারা ডেতে কলেজ করতো তারা মর্নিংয়ের সকালবেলা থেকে শুরু হতো। আর ওই অভিযোগগুলো না, এই বংশগোপালরা এই বুড়ো বয়সে যা খেলা দেখাচ্ছে, যখন সরাসরি তারা যখন এসএফআই ডিআইএফআই করতো, তার মানে তাহলে বুঝতে পারছো তো কী ছিল বংশগোপাল সুশান্তরা, তাদের ইয়ে মানে তারপরে ওই কৌস্তব থেকে আরম্ভ করে এদের বিরুদ্ধে একাধিক সব অভিযোগ আছে, জিপ ফিপ বার করে ভিডিও এইসব তো আছে। তারা এসএফআই ডিওএফআই করেনি? কটায় সকালে ঢুকতো আর কটায় রাত্রের বেলা বেরোতো ইউনিয়ন রুম থেকে? একটা দুপুরের কলেজের ডে কলেজের ছেলে মর্নিং থেকে নাইট শিফট করে বেরোতো। তাই ওইসব বলতে এসো না। তখন মিডিয়া ওরকম ছিল না। সিপিএমের 34 বছর অধিকাংশ সময় ইলেকট্রনিক্স মিডিয়া খুব কম সময়ের জন্য সিপিএমের ছিল অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া তো প্রায় ছিলই না। তাহলে ওইসব বলে লাভ নেই। এখন একটা ঘটনা ঘটার পরেই সবাই বলছে, তুমি তো এখন রিয়াকশান নিচ্ছ, তা ঘটনাটা ঘটেছে তাই রিয়াকশান। এইসব অভিযোগ অনেকেই করতে পারে, সকালবেলায় রাতের বেলায় কী করছিল। আমরা তো বলছি যে এগুলো সব তদন্তের মাধ্যমে। ম্যাক্সিমাম কলেজে এরকম ধরনের সকাল কেউ ডে কলেজের ছেলেরা, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা রাতের বেলা কলেজ ইউনিয়ন রুমে এইসব থাকে না, সব এসএফআইয়ের সময় থাকতো। এখানে আমরা জানি যে আমাদের সময় যারা এগুলো কন্ট্রোল করা গেছে। কিছু জায়গায় যদি হয়ে থাকে ল কলেজের মতো, বা যদি অন্য কলেজে যদি এরকম কিছু ঘটনা থাকে বা যদি কোনো অভিযোগ থাকে, নিশ্চিতভাবে যারা তৃণমূল ছাত্র পরিষদটা করে তারা ব্যবস্থা নেবে, বা ব্যবস্থা নেওয়া উচিত বা দেখা উচিত। তার জন্য যারা বলছে তারা কী করে গেছে, তাদের এই তো নেতাদের নাম করে বললাম, এই তো তাদের এখন এই বয়সে একের পর এক ছাত্র নেতা ঘুরে বেড়াচ্ছে, সে মানে মিল্ক মেডের অ্যাড দিচ্ছে, সেই অ্যাডের সময় একজন মহিলাকে ভিডিও কলে যা সব দেখা, ওইসব নিয়ে আলোচনা কী করবো? এদের মনে কি মানে এরাও এক একজনের মনে সব মানে দর্শকের মতোই এদের বাসনা সমস্ত কিছু থাকে। এগুলো তুমি এইসব মানে বলতে এসো না, এগুলো বলা মানে এরা যেসব চ্যানেলে বসে বলে। ইন্দ্রজিৎ সিপিএম পার্টির মুখপাত্র, তার স্ক্রিনশটটা একটু দেখাও না। কত কিছু তৃণমূলকে তো গালিগালাজ করতো চ্যানেলে বসে বসে। রাজ্য কমিটির মেম্বার না কী সব ছিল, আমি জানি না এসব। তাদের স্ক্রিনশটগুলোতে দেখলে তো মানে ভয়ঙ্কর সব স্ক্রিনশট। মহিলাদের সম্মানের কথা বলে এরা। কারা তুমি মানে এসএফআইটা কী করতো? কারণ আমরা 99 সাল থেকে রাজনীতি করেছি, আমাদের সময় 11-12টা কলেজে ছিল, জানি কী করতো, কী হতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওগুলো ছাড়ো। সিপিএমের এসএফআইয়ের নেতারা মহিলাদের সম্মানের, তারা পার্টি কলিগদের সম্মান দিত না, তৃণমূল কংগ্রেসের সম্মানটা দেয়।
আচ্ছা এসএফআই বললেন বলেই করছি, যদিও এটা তৃণমূল মানে ছাত্র পরিষদ বা ছাত্র রাজনীতির বিষয়। এই যে এতদিন ধরে ছাত্র ইলেকশন হচ্ছে না, সে তো বিভিন্ন কারণ দেখা যাচ্ছে, বা তৃণমূল ভট্টাচার্য কারণ বলছেন যে এই যে কারণে হচ্ছে না, এই যে হচ্ছে না বলে কি তৃণমূলের জোর বা যারা ছাত্র রাজনীতি করছে তাদের জোর বেড়ে যাচ্ছে কলেজে কলেজে? না না না, অনেক মানে না হওয়ার অনেকগুলো কারণ আছে, মাঝে কোভিড ছিল, অনেকগুলো কারণ। হ্যাঁ হ্যাঁ, তো অনেকগুলো কারণ আছে। তো নিশ্চিতভাবে ভোট হবে, ভোট হলে প্রথম কথা একজন ধরো আমাদের বিরোধী রাজনৈতিক দল কারা, এসএফআই, এবিভিপি, এই তো ছাত্র সংগঠন। তাই এদের অধিকাংশ কলেজে ইউনিট নেই। ভোটে লড়তে গেলে একটা ইউনিট থাকতে হবে, ইউনিট নেই, রাজনৈতিক দলের ইউনিট নেই। তারা তো দাবি করছে যে তৃণমূল হেরে যাবে বলে ভোট করছে। অদ্ভুত, মানে বলার সামনে বুম থাকলে তো অনেক কিছুই বলতে পারি। ইন্দ্রজিৎ তো মহিলাদের সাথে ওরকম ধরনের চ্যাট করতো, আর টিভিতে বসে অনেক কিছু বলতো। তাই মুখ আর মুখোশটা আলাদা, ও মুখ সামনে অনেক কিছুই বলা যায়, বাস্তব চিত্রটা আলাদা। তৃণমূল ছাত্র পরিষদ ভোট হলে প্রত্যেকটি কলেজেই জিতবে, এটা সাংবাদিকরাও জানে, এসএফআইও জানে, এবিভিপিও জানে। যাদের পশ্চিমবঙ্গের বুকে অধিকাংশ কলেজে ইউনিট নেই, এবিভিপির তো নেই, এসএফআইয়ের হাতে গোনা কয়েকটা কলেজে আছে, তাদের সাথে আবার লড়াইয়ের কী আছে? আমাদের লড়াই আলাদাভাবে ভাবার কিছু নেই। তৃণমূল ছাত্র পরিষদ জিতবে, এই তো ভোট হলেই জিতবে। আচ্ছা একটু অন্যদিকে যাই, বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন যিনি, শ্রমিক ভট্টাচার্য। তো এই যে নতুন রাজ্য সভাপতি, বিজেপি তো একটা লড়াই দেবেই, তো সেটা তৃণমূল কীভাবে দেখছে? কীভাবে দেখছে? শ্রমিক ভট্টাচার্য হোক বা সুকান্ত মজুমদার, আমাদের কী যায় আছে? তৃণমূল কংগ্রেস, আমরা 250 আসনের আশা রাখছি 2026-এ। আমরা সেটা নিয়েই ভাবছি যে আমাদের গত বছরের যত কটা আসনে জিতেছি তার চেয়ে বেশি আসনে জিততে হবে, পরিষ্কার হিসেবে। আমাদের আবার শ্রমিক ভট্টাচার্য হোক বা সুকান্ত মজুমদার থাকুক বা অন্য কেউ, তাতে কী লাগবে? একটা সাম্প্রদায়িক দল বিভাজনের রাজনীতি করে। পশ্চিমবঙ্গে যারা সারাক্ষণ হিন্দু মুসলমান করে, তাদের পশ্চিমবঙ্গের মাটিটাকে যারা বুঝতে পারে না, যারা বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টিকে বুঝতে পারে না, যারা বাঙালিদের সাথে কোনো যোগাযোগ নেই, তাদের আবার আলাদা কি? বিজেপির এই সর্বভারতীয় নেতাগুলো আসে, আমাদের পোশাক আশাক দেখে আমরা চিড়ে খেলে বলে বাংলাদেশি। তোমার বাড়িতে, তুমি তো সাংবাদিক হোক, যাও, তোমার তো একটা তুমি তো বাঙালি, বাঙালি, তুমি চিড়ে খাও না? তোমার বাড়িতে ছোটোবেলা থেকে এখানে তোমার বাংলাদেশি, তুমি চিড়ে খাও বলে বাংলাদেশি, লুঙ্গি পরলে বাংলাদেশি, মুসলমান। এই ধর্মের সাথে পোশাক, খাওয়া দাওয়া গুলিয়ে ফেলে, বিভাজনের রাজনীতি করে। উত্তরবঙ্গের নেতারা দাঁড়িয়ে বলবে উত্তরবঙ্গ চাই, আর এখানে দক্ষিণবঙ্গের নেতারা দাঁড়িয়ে বলবে না 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 না, ও বাজে কথা বলছে, এটা পার্টি স্ট্যান্ড নয়। এরকম একটা দল শুধুমাত্র ভগবান শ্রীরামকে রাজনৈতিক ময়দানে নামিয়ে নিয়ে এসছে। ভগবান শ্রী রামচন্দ্র ওদের রাজনৈতিক এজেন্ট। এরকম একটা রাজনৈতিক দলের সভাপতি থাকাও যা, না থাকাও তা। পশ্চিমবঙ্গের বুকে এদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। আমি বলছি এইবার পশ্চিমবঙ্গে বিজেপি 50-এর নিচে আসন পাবে। উনি বলছি আর একটা বিষয় খুব দেখা যাচ্ছে যে মানে এই ভিডিওটা যে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর কার্নিভাল একসাথে হবে, শুভেন্দু অধিকারী সেটা দ্বিমত প্রকাশ করছেন। তো এই দলের মধ্যেই দুজনের দুদিকে চলে যাচ্ছে, এতে কি তৃণমূলের লাভ হচ্ছে? তৃণমূল জানে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী মুদ্রার এপিট আর ওপিট। আজ আবার শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে, আবার নতুন স্টেটমেন্টটা আপনি হয়তো অবগত নন, উনি বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা ঠিকই বলেছেন, মুসলমানরা আমাদের ভোট না দিলেও কিছু যায় আসে না, মুসলমানদের ভোট আমাদের দরকার নেই, আবার এটাও বলে দিয়েছে গতকাল। তো মানে এগুলো নিয়ে বেশি আমরা ভাবছি না, আমরা ভাবি তো না। কেউ কখন কি বলে, কোন তালে বলে, কটার সময় বলে, ঘড়ি দেখতে হবে। শ্রমিকবাবু, শুভেন্দু অধিকারীরা কখন বলছে, কী সময় বলছে, কটার সময় বলছে, এগুলো একটা ম্যাটার করে। তো সময়ের ওপর নির্ভর করে। ওইটা দিনের বেলা শ্রমিকবাবু বলেছে যে আমাদের মহরম আর দুর্গাপুজোর মিছিল একসাথে যাবে। আবার শ্রমিকবাবুকে যদি তুমি আবার ধরো ভোট সকালবেলা 7টার সময় জিজ্ঞাসা করলে একরকম উত্তর পাবে, আবার রাত্রি 10টার সময় জিজ্ঞাসা করলে একরকম উত্তর পাবে। সময়ের উপর নির্ভর করে, সময়, মঞ্চ, এগুলোর উপরে উত্তর নির্ভর করে। আচ্ছা, সেই দিক থেকে দিলীপ ঘোষ, মানে যেখানে শ্রমিক ভট্টাচার্য তার সভাপতির জন্য কাজকর্ম করছেন, সেখানে দিলীপ ঘোষকে অন্যদিকে দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু জগন্নাথ মন্দিরে গেলেন বলেই কি দিলীপ ঘোষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? আজ সেটা হয়ও। দিলীপ ঘোষ রিসেন্ট বলেছেন যে কুণাল ঘোষের সাথে তার সম্পর্ক ভালো। এবার কুণাল ঘোষের সাথে সম্পর্ক ভালো মানে তৃণমূলের সাথেও সম্পর্ক ধরা যায়? মানে যদি দিলীপ ঘোষ তৃণমূলে আসতে চান, মানে তৃণমূল কীভাবে দেখছে? ব্যক্তি সম্পর্ক থাকতেই পারে একটা মানুষের,
সেটা তার সাথে রাজনৈতিক কী আছে? মানে রাজনীতিতে কি আক্রমণ করবো না, করবে না? কুণালদা কি আক্রমণ করে না? রোজ আক্রমণ করছে। দিলীপবাবু কালকে একটা দলের বিরুদ্ধে স্টেটমেন্ট দিক না, আর তোমরা সাংবাদিকরা গিয়ে কুণালদার রিয়াকশান নাও না, দেখো না কুণালদা কী বলে, মিষ্টি মিষ্টি কথা বলে না? কুণালদার যেরকমভাবে বলে উত্তর দেয় সেইভাবেই তুমি উত্তর পাবে। তো স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উত্তর দেবে। তাই এইটা রাজনীতিতে এইসব ধরনের বক্তব্য বা সব মানে সৌজন্য থাকতেই পারে, উনি বলেছেন। কিন্তু দিলীপ ঘোষ একটা জিনিস মানতে হবে যে যারা আমরা রাজনীতি করি, ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সাফল্য উনি যখন সভাপতি ছিলেন তখন, সেই সময়টা 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে, এটা তো অস্বীকার করা জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে তারপর থেকে বিজেপির গ্রাফ, বিজেপিতে ওই জোয়ার দেখে যারা গেছিল তারা বিজেপিতে গিয়ে ওই তৃণমূলের উচ্ছিষ্টগুলো, আবার বলছি, তারা ভাটা বিজেপির। আর এই ধর্মের বিভাজনের রাজনীতি করে মানুষকে কিছুদিন বোঝানো যায়, বেশি দিন পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দেয়। পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র সংস্কৃতিটা না অন্যরকম। সেখানে তুমি ইউপি বিহারের সাথে গোলালে হবে না। আমাদের এখানে হিন্দু কাস্টের ওপরে ভোট, কে কোন কাস্ট, কে দলিত, কে নয়, দলিত হলে ধর্ষণ করা যায়, দলিত হলে খুন করা যায়, দলিতদের পেটানো যায়, এইটা না পশ্চিমবঙ্গে এই রাজনীতিটা নেই। এবং ফরচুনেটলি পশ্চিমবঙ্গের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের মহাপুরুষরা পশ্চিমবঙ্গে যারা এসছেন তাদের জন্য এই জিনিসটা থেকে গেছে, এবার আমরা এইটাকে আসতে দিইনি। তো এখন বিজেপি আমদানি করতে চাইছেন, কিন্তু সেটা হবে না, বাংলার মানুষ রুখে দিচ্ছে। বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই। তাই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য যে যার মতো যাই করুক, আলটিমেটলি বিজেপি 50-এর নিচে 2026-এ আসন পাবে। না, অনেকেই বলছে দিলীপ ঘোষ বিজেপি থেকে সরে যাচ্ছে। মানে যদি এরকমটা ধরা যায় যে দিলীপ যদি দিলীপ ঘোষ তৃণমূলে আসতে চায়, যদি আমি ধরছি, মানে তৃণমূলের মতামত না, তৃণমূলের মতামত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূলের মঞ্চটাই আদর্শ, এতে কোনো সন্দেহ নেই। এবার দিলীপ ঘোষ একটা রাজ্যের সভাপতি ছিল, সাংসদ বা বিধায়ক, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে যিনি ছিলেন এই পদেগুলো ছিলেন, তার বিষয়ে ডিসিশান তো নেবে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। তিনি যদি আসতে চান, আসলে কি করবে না করবে সেটা তো মানে আমাদের লেভেলের এই আলোচনাটা আসতেই পারে না। আমরা শুধু এইটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গের বুকে মানুষের জন্য যদি রাজনীতি করতে হয়, পশ্চিমবঙ্গের জন্য যদি মানুষের জন্য তুমি রাজনীতি করো, তাহলে প্ল্যাটফর্মটা একমাত্র তৃণমূল কংগ্রেস, পতাকাটা তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা দিলীপ ঘোষ যদি আসতে চায়, এর ডিসিশান নেওয়ার অধিকার আছে হলো শীর্ষ নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয়, এরাই তো ডিসিশান নেবেন এই বিষয়ে। তো কারো আমরা কি করে বলতে পারি এটা? এবং দিলীপ ঘোষ বিজেপি করছে এইটুকুনি জানি, বিজেপিতে কোনটা চায় এটাও জানি। বেশ কিছু সংগঠন এটা বলেই পুরীর প্রসাদ দিচ্ছে বা জগন্নাথের প্রসাদ দিচ্ছেন যে এটা সনাতনী প্রসাদ, এরকম বলে, হালাল প্রসাদ নয়। মানে সরাসরি বলা হচ্ছে যে মমতা জগন্নাথ মন্দির থেকে যে প্রসাদ দেওয়া হচ্ছে, দীঘার জগন্নাথ মন্দির থেকে, সেটা হালাল প্রসাদ। এই নিয়ে একটা বিতর্ক বারবার উঠে আসে। শুভেন্দু অধিকারী রাজনৈতিক সংস্কৃতিটা না পশ্চিমবঙ্গের একদম কলুষিত করছে, মানে এটা উচিত নয়। প্রথম কথা হলো যে দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ, ধরো আমরা কোনো একটা জায়গায় গেছি, পুরীতে গেছি, তুমি পুরীতে যদি যাও তুমি পুরীতে প্রসাদ পুজো দিলে, প্রসাদ দিয়ে তার একটা ভোগ আছে, প্রসাদ আছে, সে আসলো। এবার তুমি তারপরে দাঁড়িয়ে তোমার বাড়িতে আশেপাশে বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশীদের দেওয়ার জন্য তুমি দেখবে পুরীর আশেপাশে যারা মানে ওই খাজাগুলো বিক্রি করে, সেখান থেকে বাইরে থেকে কিন্তু আমরা কিনে নিই। এইবার ওই খাজার সাথে আমরা প্রসাদটা মিশিয়ে আমরা দিই, কারণ আমার যদি 50 জনকে দেওয়ার থাকে, আমি 50 জনের জন্য পুজো দিয়ে প্রসাদ আনাটা প্র্যাকটিক্যালি অনেক সময় ইম্পসিবল। তার মানে প্রসাদটাকে কিন্তু ওর সাথে মিশিয়ে, মূল প্রসাদের সাথে তোমার ওই মানে গজা বলো বা খাজা বলো, সেইগুলোটাকে মিশিয়ে, যেগুলো দোকান থেকে কেনো তুমি, সেই দোকান থেকে কেনার পরে সেগুলো মিশিয়ে তুমি দাও প্রত্যেকে ভাই। এবং সেই প্রসাদটাকে প্রসাদ হিসাবেই সবাই কিন্তু নমস্কার করে ভক্তি দিয়েই গ্রহণ করে। এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি কীভাবে জাস্টিফাই করবে? তাই আমার দীঘাতে জগন্নাথ ধামে, সেখানে জগন্নাথ দেবের কাছে যে ভোগ দেওয়া আছে সেই প্রসাদ, সেটাকে নিয়ে এসে সেটাকে যদি প্রত্যেকটি ওয়ার্ডের মিষ্টির দোকানে দেওয়া হয় এবং বলা হয় যে তুমি এই মিষ্টিটা বানিয়ে ওটাকে মিক্সড করে তুমি প্রত্যেকের বাড়িতে দাও, যেটা দেওয়া হয়, তাতে তো মানুষ তো মানে এটাকে তো নমস্কার করে শ্রদ্ধার সাথে, ধর্মের সাথে যদি শ্রদ্ধা না থাকে, তো
তুমি তো সেটাকে তো নিচ্ছে, মানুষ গ্রহণ করছে। এবার শুভেন্দু অধিকারী কী বলছে আমি জানি না। শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা তো দিলীপ ঘোষ মান্যতা দেয় না। শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা দিলীপ ঘোষ মান্যতা দেয় না। তাহলে এটা তো তুমি দিলীপ ঘোষকে গিয়ে নিয়ে বুম নিয়ে এই প্রশ্নটা করো, দিলীপ ঘোষ বলবে যে না। দিলীপ ঘোষ যদি মান্যতা না দেয়, বাঙালি, আমি বলছি ও দলের মধ্যে আগে এটা আনুক। ও এখন বিজেপিতে গিয়ে বড় হিন্দু প্রমাণ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী আসলে ওর সাথে না ধর্মের কোনো যোগাযোগ আছে, এটা বাজে রাজনীতি করছে। যেই রাজনীতিটা পশ্চিমবঙ্গে চলে না, যে রিজেক্টেড, সেই রাজনীতিটাও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা করছে। ও ভাবছে যেইভাবে উত্তরপ্রদেশের রাজনীতিটা হয়, যেইভাবে বিহারের রাজনীতিটা হয়, সেই রাজনীতিটা পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গের বুকেই রাজনীতিটা হবে না। যার বাড়িতেই জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে, তারা ভক্তি সহকারে সেই প্রসাদ গ্রহণ করছে। এইটুকুনি আমি বলতে পারি। প্রত্যেকের বাড়িতে এসছে, আমার বাড়িতে এসে, তোমার বাড়িতে গেছে? তুমি প্রণাম করে প্রসাদটা নিয়েছো না তুমিও ভেবেছো যে এটা এরকম এইসব যেসব বলছিলে সেরকমভাবে নিয়েছে? আমার মনে হয় তোমার বাড়িতে যারা গুরুজন আছেন, কাকিমা জেঠিমা যারা আছেন, তারা প্রণাম করেই প্রসাদটা গ্রহণ করেছে। এটাই বাঙালির কালচার। আচ্ছা, এইটা নিয়ে তো আগে উত্তর দিয়েছেন, তৃণমূল থেকেও বিভিন্ন উত্তর এসেছে, কিন্তু কালীগঞ্জের বিষয়টা কি প্রশ্ন থেকেই যাচ্ছে না মানুষের মনে? বিজয় মিছিল যাচ্ছে, তার মধ্যে যদি এরকম অবস্থা হয়, সামনে তো ভোট, মানুষের তো আরও ভয়ে থাকবে মানুষ। এবার মানুষ তো সেটাই বলছে যে যদি এই উপনির্বাচনে এরকম ঘটনা ঘটে। কালীগঞ্জের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট দিয়েছেন, ব্যবস্থা নিতে হবে, কাউকে ছাড়া যাবে না। নিতে হবে এবং নেওয়া হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না। এটাই বক্তব্য। অন্য জায়গায় একটা রাজনৈতিক দলের নেতা কৃষক আন্দোলনের ওপরে গাড়ি চাপা দিয়ে দিচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইখানে হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। একের পর এক সিপিএমের সময় গণহত্যা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি, গ্লোরিফাই করা হয়েছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, মরিচঝাপি, বিজন সেতু, সাইবাড়ি, কি বলবো, কত বলবো, নানুর, সুচপুর, একের পর এক গণহত্যা। এবং সিপিএম পার্টি বলেছে করেছি, বেশ করেছি। মানে মূল বক্তব্যটা এটাই ছিল যে করেছি, বেশ করেছি। আজও বলে ওরা, আজও মরিচঝাপি দিবস, সাইবাড়ি বলে কমরেড লাল সালাম, ফেসবুকে লিখে দেখি অনেকে যে দিবস, ওরা গ্লোরিফাই করে। তৃণমূল কংগ্রেস বলেছে অন্যায় হয়েছে, হতে পারে না, মেনে নেওয়া যায় না, যারা করেছে তারা ক্রিমিনাল। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের সাথে যদি কোনোভাবে যুক্ত থাকে তারা ক্রিমিনাল। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ভালো কথা, কিন্তু হয়ে যাওয়ার আগে মানে এই ঘটনাগুলো আটকানোর জন্য সরকার কোনোভাবে দেখছে, সব রকমভাবে দেখছে, সব রকমভাবে আটকানো হচ্ছে। তারপরও এরকম যদি একটা ঘটনা, দুটো ঘটনা ঘটে, তারপরে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা দেখার। কোন ঘটনা, আমি আবারও বলছি, ঘটনা ঘটবে না, একটাও ঘটনা না ঘটুক, আমরা সবাই চাই। যে কোনো রাজনৈতিক দলের হোক, অরাজনৈতিক হোক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সে চাইবে যে এই ধরনের ঘটনা না ঘটুক। শাসক দলে যারা থাকে, এই ধরনের ঘটনা ঘটলে তো শাসক দলকে প্রশ্নের মুখে পড়তে হয়। তাহলে শাসক দল তো আরোই চাইবে যে এই ধরনের একটা ঘটনা না ঘটুক। প্রশাসনও সক্রিয়। তারপরও এরকম ধরনের একটা দুটো ঘটনা ঘটে, এবং একটা দুটো ঘটনা ঘটার পরে পুলিশ আছেই এই ঘটনাগুলো ঘটলে তার ব্যবস্থা নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ব্যবস্থা হচ্ছে কিনা অন্য রাজ্যে, এবং আমাদের অতীতের এক্সপিরিয়েন্স বলছে ব্যবস্থা হয়নি, অন্য রাজ্যে হচ্ছে না, এখানে সব জায়গায় হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং মিডিয়ারা সেটাকে সামনে তুলে ধরতে পারছে। এই যে আজকে ইন্ডিভিজুয়াল মিডিয়াগুলো যে উঠে আসছে, হাউসগুলো উঠে আসছে, তোমাদের মতো তোমরাও সোচ্চার হতে পারছো। ভারতীয় জনতা পার্টির রাজ্যে গিয়ে যাও না, কোন মিডিয়া বলার সাহস আছে এই ধরনের একটা ঘটনা? উত্তরপ্রদেশে 15 বছরের বাচ্চাকে পুলিশ, মানে রক্ষকই ধর্ষক, মানে আজকে তারা সেই পুলিশকে, কটা মিডিয়া সেইভাবে ন্যাশনাল নিউজ হচ্ছে? আমাদের এখানে কটা আলোচনা এই নিয়ে প্রশ্ন হচ্ছে। বিজেপি কোন নেতাকে তুমি প্রশ্ন করবে, তোমার প্রশ্নের উত্তরই দেবে না, ভুলটুকুও বলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বলবে উত্তরপ্রদেশের ব্যাপারে এখানে বলছেন কেন, যান আপনি কসবাতে বলুন, আপনি কি তৃণমূলের সাংবাদিক? বা আপনাকে হয়তো শুভেন্দু থাকলে বলে দেবে চটিচাটা সাংবাদিক। আচ্ছা, এমনি অনেক কথাই বললেন। তৃণমূল তো বলছে যে মানে বামেরা অপ্রাসঙ্গিক, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেরা কি প্রাসঙ্গিক হয়ে উঠছে না? সে প্রাসঙ্গিক আমি জানি না, ওরা সোশ্যাল মিডিয়া প্রাসঙ্গিক,
বা সোশ্যাল মিডিয়ায় যেসব মানে কথাবার্তা বলে, বাজে কথাবার্তা, ওই ধরনের মেলাইন করার চেষ্টা, এইসব কথাবার্তা বলে ওরা এইগুলো মানে লোককে ব্যক্তিগত স্তরে কুরুচিকর মন্তব্য করে এইগুলো প্রাসঙ্গিক। তারপরে সুশান্ত ঘোষের ভিডিওতে প্রাসঙ্গিক, বংশগোপালের হোয়াটসঅ্যাপ চ্যাট, ইন্দ্রজিতের হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রাসঙ্গিক। রাজনীতির ময়দানে মানুষের পাশে দাঁড়াতে প্রাসঙ্গিক না। আমি জানি না কোনো সাধারণ মানুষ সে বিপদে আপদে পড়লে পশ্চিমবঙ্গের বুকে রাতের বেলা বামপন্থী কোনো নেতাকে ফোন করে বলবে তার পাড়ার, যে আমাকে একটু এখানে হসপিটালে নিয়ে যাবে, যে তৃণমূল নেতাকেই বলবে। তৃণমূল যেইভাবে কাজ করছে, যেইভাবে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক প্রকল্প, ফ্রিতে ট্রিটমেন্ট, মেডিসিন, মানে বাচ্চাদের ট্রিটমেন্টের ব্যবস্থা। আগে শুধুমাত্র মানে বেডের সংখ্যা প্রায় 50,000 বৃদ্ধি, ডাক্তারের সংখ্যা প্রায় প্রত্যেক বছর সরকারি বেসরকারি মিলিয়ে 10,000 ডাক্তার বেশি হচ্ছে। তো এইগুলো তো সব পশ্চিমবঙ্গে আমাদের সময় হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে একটা মানে এমআরআই, আগে এমআরআই এসএসকেএম ছাড়া কটা মেডিকেল কলেজেও ছিল না সেইভাবে। এই সরকারের আমলে প্রত্যেকটি সাব ডিভিশন হসপিটালে এমআরআই প্রায় হচ্ছে। এই যে চেষ্টাগুলো করা, এইগুলো তো আগে ইউএসজি করতে গেলে প্রাইভেটে করতে হতো, এবং সমস্ত কিছু করা, এইগুলো তো করছে মানুষ, এইগুলো পাচ্ছে। তাই বামেদের অত্যাচার না, আমরা 72 থেকে 77 বলে প্রায় 34 বছরের মধ্যে প্রথম 3টে টার্মস ওই বলেই চালিয়ে গেছে। 72 থেকে 77 কতটা খারাপ ছিল, সিপিএম কতটা খারাপ ছিল, সেটা যদি আমরা বলার চেষ্টা করি, সেগুলো যদি রোজ রোজ বলি না, মানুষ কিছুটা জানে। যারা এখনকার জেনারেশন তারা দেখেনি, কিন্তু তাদের বাবারা, কাকারা, জেঠুরা, মায়েরা তারা তো দেখেছে, তারা তো বলছে সিপিএমের অত্যাচার ভোলার নয়। আচ্ছা, কংগ্রেসকে কি আপনারা মানে বিরোধী দল হিসেবে ভাবছেন? মানে কংগ্রেসকে নিয়ে খুব কম কথা বলতে শুনতে পাই। প্রদেশ কংগ্রেসকে আমরা গুরুত্ব দিই না। প্রদেশ কংগ্রেস মানে যারা সিপিএমের হাতে, যাদের কর্মীরা খুন হয়, কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে যাদের হাত কেটে নেয়, তারা যদি কংগ্রেসের সাথে মানে কংগ্রেস, সেই কংগ্রেস যদি সিপিএমের সাথে হাত মেলায়, তাহলে এটা মানে কংগ্রেসের কর্মীরা কিন্তু মেনে নেবে না। কংগ্রেসের একটা পরিবার থাকে, যে কংগ্রেসই পরিবার। আমরা কংগ্রেসের থেকে ধরুন তৃণমূল গঠন হয়েছে, তৃণমূলে গেছি, এবার সেই পরিবারেরগুলোর কাছে অত্যাচার, আমাকে যদি কেউ অত্যাচার করে থাকে সিপিএমের, আমার সন্তান কিন্তু সেটা আমার মুখ থেকে শুনবেই, বড় হলে সে বুঝতে শিখবে। এবার সে যদি দেখে যে মানে কোনো রকমভাবে সেই কংগ্রেসটা সিপিএমের কাছে নিজেদের বেচে দিল ভোটের রাজনীতির জন্য, সেই কংগ্রেসের কি আছে এখানে? কংগ্রেস নিজে যদি থাকতো, কংগ্রেস যদি ইন্ডিভিজুয়াল, আমার মনে হয় ভোটের পার্সেন্টেজে বাঁচত, বিধানসভা অন্তত শূন্য হতো না, লোকসভায় শূন্য হতো না, এটা আমার বিশ্বাস। কিন্তু মানে এখন দাঁড়িয়ে না, মানে লোকসভায় তো আসন আছে, মাফ করবেন, বিধানসভায় শূন্য হতো না। তাই যাই হোক, কংগ্রেস নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আচ্ছা, জয়ন্ত সিং কামারহাটি একটা বিশাল বড় বাড়ি তৈরি করে ফেলে, এই নিয়ে তো বিভিন্ন কথাবার্তা হয়েছেই, কিন্তু তার যে কেস সেটা হাইকোর্টের হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার তৃণমূলের থেকে দূরে গেলেই কি সিপিএম এর কাছে আসছে, এরকম হয়ে যাচ্ছে? হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা অদ্ভুত লোক, টাকার জন্য উনি সব কিছু করতে পারে। যেই মানে এসএলএসটি যারা আছেন, শারীরশিক্ষা কর্মশিক্ষার যারা, তাদের মঞ্চে গেছেন তাদের চাকরির দাবিতে। সরকার যখন তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে তাদের জয়েনিং লেটার দিয়ে দিয়েছে, তখন তাদের বিরুদ্ধে তাদের চাকরি আটকানোর জন্য গেছে। অদ্ভুত, উনি টাকার জন্য সব কিছু করতে পারে, ওনার জুনিয়ররা। নীতি আদর্শের কোনো ব্যাপার না। জয়ন্ত সিং কোন দিকে যাবে, কার যাবে, কি যাবে? জয়ন্ত সিং জয়ন্ত সিং জেলে আছে না জেলের বাইরে আছে? জেলে আছে। কারা জেলে ঢুকিয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ ঢুকিয়েছে। জেলের মধ্যে রাখার জন্য ব্যবস্থা, বেল পেয়েছে? বেল পায়নি। কারা বেলের এগেনস্টে প্রোটেস্ট করছে, বেল পাওয়ার এগেনস্টে প্রোটেস্ট করছে কারা? সরকারি উকিল। তাহলে তৃণমূল কংগ্রেস তো বলছে, যে বললাম না, যে ক্রিমিনাল। ওটাই বলছি, তৃণমূলের থেকে দূরে গেলে কি সিপিএম এর কাছে? সিপিএম এর কাছে তো হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে হবে, সিপিএম এর কাছে হবে। সিপিএম দলটাই তো ক্রিমিনাল নিয়ে, একাধিক ক্রিমিনালরা সিপিএম এ ছিল। হাতকাটা দিলীপ ক্রিমিনাল ছিল না, তা কি ছিল? একের পর এক হাওড়া বালিতে নাম, কিছুজন খুন হয়েছে, কিছুজন মানে এখন সাধু হয়ে গেছে। হুগলি, হাওড়া, একের পর এক ক্রিমিনালদের, তাদের সিপিএমের আতুতঘর ছিল। সিপিএম দলটা ক্রিমিনাল নিয়ে, এটা আপনি বলছেন? আমি ক্রিমিনালদের ভর্তি ছিল। সল্টলেক স্টেডিয়ামে
একসাথে 19 জন ক্রিমিনালকে, নাম করা ক্রিমিনাল, কার্তুজ সমেত, মানে তারপর পিস্তল সমেত ধরা পড়লো ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম। সেখানে যে ঘরগুলো ছিল সেই ঘরের মধ্যে থেকে 19 জন ক্রিমিনালকে ধরেছিল, 19 জন ক্রিমিনালকে ধরেছিল। জ্যোতির্ময় শিকদার মনে আছে, সিপিএমের সাংসদ, সেই তার স্বামী নিউ টাউনে অবৈধ কাজ কারবার করতো মহিলাদের নিয়ে, ধরা পড়লো। সিপিএম, আরে সিপিএম এগুলো আজকালকার জেনারেশনের ছেলেপেলেরা অনেকে জানে না। সুশান্ত ঘোষ আমি ছেড়ে দিলাম, তপন শুকুর, মানুষ অর্ধেকে নিখোঁজ। তৃণমূল কংগ্রেস করেছে নিখোঁজ, পাওয়া যায়নি, এখনো বডি পাওয়া যায়নি। এগুলো কিন্তু ঘটনা, কোনোটাই আমি মিথ্যে কথা বলছি না, সিপিএম করেছে। আচ্ছা, চাকরি প্রার্থী নিয়ে কথা বললেন, অবশ্যই তৃণমূল সরকার চেষ্টা করছে, আমি ধরেও নিচ্ছি পাশে আছেন যখন বলেছেন, কিন্তু এই যে যোগ্য অযোগ্য, এটা একটা তো মানে জটিল বিষয়। তবুও মানে তারা কেউ রাস্তায়, কেউ বসে আছে ধর্ণা মঞ্চে, এইরকম একটা অবস্থা, মানে দুর্নীতি এসএসসি স্পষ্ট, এটা তো বোঝাই যাচ্ছে। সরকার জানতো কি জানতো না সেই প্রশ্ন তো অবশ্যই থাকছে, কিন্তু এটা যে হয়ে আসছে, তৃণমূলের বক্তব্য কি? পরিষ্কার, সুপ্রিম কোর্টে কেস চলছে, রিভিউ পিটিশনে গেছে এসএসসি। আর যা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা, সমস্ত কিছু তৃণমূল মানে এসএসসি করে দিয়েছে। তৃণমূলের বক্তব্য ওটাই যে দেখুন, মানে চাইলে তুমি যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ো, তাহলে সেখানে যারা দুর্নীতি করেছে, সুপ্রিম কোর্টই ওই অর্ডারে বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পরীক্ষায় বসতে পারবে না, 1, তাদের মাইনে দেওয়া হবে না, 2 বলেছে তো। তার মানে যাদের রাজ্য তৃণমূল পরীক্ষায় বসতে পারবে, যারা পুরনো যদি কোনো চাকরি করে থাকে সেখানেও জয়েন করতে পারবে, এবং তারা মাইনে পাবে ডিসেম্বর অবধি। তার মানে তো সিবিআই তদন্ত করছিল, এবং এসএসসি যারা র্যাঙ্ক জাম্পিং, ওএমআর সিটের যারা ডিসপিউট আছে, এই সমস্ত কিছু নিয়ে যোগ্য আর অযোগ্যটাকে কিন্তু আলাদা করা সম্ভব হচ্ছিল। সেই সম্ভবটা তো করা গেছিলো। এবার কারা, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কিছু লোক যারা সব কিছুই খায়, সর্বভূক, চাকরিও খায়, তারা এইগুলো করছে, তারা গুলিয়ে দিয়ে যাই হোক। এবার এসএসসি রিভিউ পিটিশনে গেছে, তাছাড়া সুপ্রিম কোর্টের মানে যেহেতু অর্ডার মেনে নোটিশও বেরিয়ে গেছে চাকরির জন্য। এবার যারা আবেদন করবে সেইভাবে নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছভাবে। এইভাবে তারা রাস্তায় বা মানে কোনো এফেক্টে পড়ছে উদ্দেশ্যে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে, তারা যদি এখন রাস্তায় বসে, কারো যারা যোগ্য তাদের কারো স্যালারি আটকেছে, ডিসেম্বর অবধি তো স্যালারি পাবে, মায়না তো কারো আটকায়নি, গিয়ে তো স্কুলে কাজটা করবে। সে তো স্কুলে তুমি যোগ্য শিক্ষক, তুমি ছাত্রছাত্রীদের পড়াবে, তাহলে তুমি কেন এই জিনিসটা করছো রাস্তায় দাঁড়িয়ে? রাজনৈতিক মদতে করছে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকে। এবার তাদের কাছে চাকরির ওপরও সরকারকে মানে সরকারের বিরুদ্ধে যাওয়াটা তাদের কাছে প্রায়োরিটিটা অনেক বেশি, তাই সেই উদ্দেশ্যে করছে। সেখানে আলাদাভাবে কি এগুলো আমরা বোঝাতে সক্ষম মানুষের কাছে, মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে। প্রত্যেকটি মানুষকে, মিডিয়া না বললেও এখন সোশ্যাল মিডিয়া আছে, আমরা বক্তব্য তুলতে পারি, তো মানুষ বুঝতে পারছে তুমি যোগ্য, তোমার মায়না আটকাচ্ছে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তুমি পরীক্ষায় বসতে পারবে, তারপরও গিয়ে তুমি বলছো না। তোমাদের উকিলও ছিল, তোমরাও আলাদাভাবে উকিল দাঁড় করিয়েছো, সেখানেও তোমাদের উকিলও আলাদাভাবে বক্তব্য রাখছে। পুরো তদন্তটা করেছে সিবিআই, অন্যায় হয়নি আমরা তো বলছি না। সে তো স্পষ্ট যে এসএসসির দুর্নীতি, এটা নিয়ে তো কথা নয়, মানে কথা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্ররা তো একাধিক জায়গায় বলেছে যে হয়েছে, ওটা নিয়ে প্রশ্নই না। তাহলে এইগুলো করা হচ্ছে কেন? তাহলে তো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। এবার কেউ যদি কিছু রাজনৈতিক উদ্দেশ্যে করে, তাহলে সেখানে আমাদের কি বলার আছে? কিন্তু অবশ্যই যেমন আপনারা এড়িয়ে যেতে পারছেন না, এই দায়টাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। দেখুন, কারো না কারো তো ভুল হয়েছে, দায় এড়িয়ে যাবার কি আছে? কেউ না কেউ তো অন্যায় করেছে, কেউ না কেউ তো ভুল করেছে। সংশোধন তো তৃণমূল কংগ্রেস করছে, যেইভাবেই হোক আমরা করছি, আমরা দায় এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো যে যারা করছে তারা রাস্তায় বসে না থাকে। আমরা বারবারই বলেছি, প্রথম দিন থেকেই বলেছি যে আপনারা স্কুলে গিয়ে আপনাদের কাজটা জয়েন করুন, কাজটা করুন। বাদবাকি সরকার তো বলেছে যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যাবে না, মায়না আটকাবে না, মিটে গেল।
প্রশাসনিক প্রধান যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনাদের সাথে মিটিংয়ের পরে বলে দেয়, তারপরে আর তার কি বক্তব্য থাকতে পারে? তারপরে আর কি থাকতে পারে? তারপরে যদি কেউ আন্দোলন চালিয়ে যেতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট যদি বলে যে পরীক্ষা নিতে হবে, তাহলে রাজ্য সরকারের ক্ষমতা যে পরীক্ষা না নেওয়ার, তুমি আমায় বলো। তাহলে সুপ্রিম কোর্ট আমি দেবো না, তা তোমার আইনজীবীরা কি সুপ্রিম কোর্টে অর্ডার নিয়ে আসুক পরীক্ষা দিতে হবে না, রাজ্য সরকার বলবে পরীক্ষা দিতে হবে না, মিটে গেল। রাজ্য সরকারের তো আলাদা, তারপরে রাজনৈতিক প্রশাসনিক প্রধান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে যে তোমাদের চাকরি যাবে না, তোমরা যারা যারা যোগ্য আছো। এবার যদি সুপ্রিম কোর্টের বক্তব্যকে তোমাকে যদি তুমি না মানো, তাহলে সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা নিয়ে আসো, রাজ্য সরকার এখানে কিছু করার নেই। একদমই দীর্ঘক্ষণ কথা বলে একদম শেষে একটা প্রশ্ন নিয়ে শেষ করব। সামনেই ভোট, তৃণমূল কংগ্রেস কি প্রচার করবে, মানে কি এগিয়ে দেবে মানুষের কাছে? মানে অনেক প্রকল্প, মানব মানে জনকল্যাণমুখী প্রকল্প, এছাড়াও আর কি প্রচার করবে? সুশাসন, মানুষের কাছে পৌঁছে যাওয়া। তৃণমূল কংগ্রেসের একাধিক প্রকল্প, যে আমি বললাম যে স্বাস্থ্যক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে তো অবশ্যই প্রকল্প আছে, হ্যাঁ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলো আমাদের অর্থনৈতিক দিক থেকেও যে আমরা বলতে আমাদের আয় বেড়েছে, যে আমাদের জিডিপি যে প্রায় 4.5 গুণ বেড়েছে 2011 থেকে 2025-এর মধ্যে। মানুষের যে কর্মসংস্থান হয়েছে, আইটি সেক্টরে যে আমাদের জাম্প, এখন ভারতবর্ষের মধ্যে আইটিতে এক্সপোর্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 3য় স্থানে। এই জিনিসগুলো সমস্ত জায়গায় সমস্ত কিছু নিয়ে, এবং প্রত্যেকটি জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং মানুষ এইগুলো পরিষেবাগুলো পাচ্ছে। ভোট কিন্তু 365 দিন 24 ঘন্টা তোমার কাজের নিরিখে, মানুষ কি পাচ্ছে তার উপরে দাঁড়িয়ে। আর উল্টো দিকে সিপিএমের 34 বছরের অপশাসন, আর অন্যদিকে ডবল ইঞ্জিন সরকার বা কেন্দ্রীয় সরকারের যে ধর্মের নামে বিভাজনের রাজনীতি, এবং পশ্চিমবঙ্গকে যে বঞ্চনা, আমাকে 100 দিনের টাকা দেবো না গায়ের জোরে, ভোট দেয়নি বাঙালি, ভোট দেয়নি বিজেপিকে, দেবো না, আবাস যোজনার টাকা দেবো না, এইগুলোই মানুষের কাছে তুলে ধরছি, এগুলো রোজ তুলে ধরছি, মানুষ জানে, তাই আমাদের জেতাচ্ছে, আবার 2026-এও জেতাবে। একদম একটা বিস্তারিত আলোচনা করলাম। এরকম আরও ভিডিও দেখতে সঙ্গে থাকুন।